রাজনৈতিক আন্দোলন সংগ্রামের জন্য ২৩ দফার ভিত্তিতে গঠিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে সম্প্রতি অনৈক্যের সুর শোনা যাচ্ছে। ১৪ দলীয় শরিক নেতাদের অনেকেরই অভিযোগ, দিবসভিত্তিক ভার্চুয়াল সভা সেমিনার আয়োজন ছাড়া কার্যত নিষ্ক্রিয় এখন এই জোট। তাদের আরও অভিযোগ, যত দিন যাচ্ছে আওয়ামী লীগের কাছে তাদের গুরুত্ব ততই কমে যাচ্ছে। এদিকে গণমাধ্যমের খবর বলছে ক্ষমতার বাহিরে থাকা বিএনপির কাছেও গুরুত্ব কমে যাচ্ছে ২০ দলীয় জোটের। এরই মধ্যে জোটে গুরুত্ব না দেয়া এবং দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা না থাকার অভিযোগ তুলে গত ৩ মাসের ব্যবধানে দুটি ইসলামী দল জোট ত্যাগ করেছে। এর মাধ্যমে ২২ বছর আগে বিএনপির নেতৃত্বে যে ৪ দলীয় জোটের সমন্বয়ে জোট গঠন করা হয়েছিল তার মধ্যে জামায়াতে ইসলামী ছাড়া সব শরিকি বেরিয়ে গেছে। এদিকে একাদশ নির্বাচনের আগে সিপিবি, বাসদ সহ বামপন্থী ৮টি দল নিয়ে যে বাম গণতান্ত্রিক জোট গঠন করা হয়েছিল, আদর্শিক কারণ সহ নানা ইস্যুতে তাদের মধ্যেও দূরত্ব বাড়ছে। তবে কি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে জোটের গুরুত্ব কমছে? এই আলোচনায় রাজকাহনে আছি শারমিন চৌধুরী, আমার সাথে যুক্ত আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং আছেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছ থেকে আসলে আপনাদের তিনজনের কাছ থেকে জোটের রাজনীতির অবস্থা জানতে চাইব। শুরুতেই অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছ থেকে যে ২০ দলীয় জোটের কি অবস্থা, এবং ২০ দলীয় জোট তো আমরা বলছি, আসলে কয়টি দল আছে এই জোটের মধ্যে, এখন পর্যন্ত টিকে আছে কয়টি দল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা আজকে এখানে আলোচনায় উপস্থিত হয়েছেন, বিশেষ করে খালেকুজ্জামান ভাই এবং সাবেক মন্ত্রী জনাব হাসানুল হক ইনু, এবং যারা দর্শক শ্রোতা যারা শুনছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনি জোট সম্বন্ধে জানতে চেয়েছেন। দেখুন, এই জোটটা হয়েছিল একটি নির্বাচনী জোট এবং সেটা আপনার গত নির্বাচনের পূর্বে, এবং বর্তমান অবস্থায় আপনি জানেন যে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আমাদের নেতৃবৃন্দ আলাপ আলোচনা করছে এবং জোটের বিষয়েও আলোচনা হচ্ছে, এবং আগামী দিনের রাজনীতি, বর্তমান রাজনীতি, ভবিষ্যৎ কি হবে, সবকিছু নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এই আলাপ আলোচনার পরেই সিদ্ধান্ত হবে যে কিভাবে জোট থাকবে, কি জোট আদৌ থাকবে কি থাকবে না, ইত্যাদি বিভিন্ন বিষয়। সুতরাং এই মুহূর্তেই আপনাকে সমস্ত কারণে আরো আলোচনা চলছে, পেশাজীবীর সাথে আলোচনা চলছে, তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে, জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে, সব পর্যায়ে আলোচনা চলছে। কাজে এই মুহূর্তেই আপনার সবকিছু বলা খুব কঠিন বিষয়। জি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, তাহলে তো ঠিক বোঝা যাচ্ছে না, তাহলে কবে নাগাদ আসলে বোঝা যাবে যে জোটের ভবিষ্যৎ কি হবে? ধারাবাহিক আলোচনা তো চলছেই, আলোচনায় কি আসছে এখনো পর্যন্ত তো কোনো ফলাফল আমরা বুঝতে পারছি না, কবে নাগাদ বোঝা যাবে? আর একটা প্রশ্ন যেটি করবো ভাবছিলাম, যে ৪ দলীয় জোটের সবগুলোই তো বেরিয়ে গেল শুধু জামায়াতে ইসলাম ছাড়া, মানে সেখানেও কোনো আপনাদের দলের মধ্যে ভাবনা কি? নিশ্চয়ই আলোচনার পরের সিদ্ধান্তটা পরবর্তীতে জানবো। বেরিয়ে যাওয়ার বিষয়টা তো ইনফ্যাক্ট তৃণমূল পর্যায়ে যারা এই যাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, আপনার সেখানে যে মতামত এসছে সেই মতামতটা উপরে আমাদের দল একটা গুরুত্ব রাখবে, এবং সেই গুরুত্বের উপরে বিচার বিশ্লেষণ করেই আপনার জোটে কে থাকবে কি থাকবে না, জোটে কাকে রাখা যাবে কি যাবে না, সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। তার কারণ আপনার রাজনীতি তো জনগণকে নিয়ে, সেই জনগণের মতামত উপেক্ষা করে তো আপনার রাজনীতি হবে না। সেই জন্যই জনগণের সাথে আলোচনা হচ্ছে, তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলোচনা হচ্ছে, বা তারপরে আপনার স্তরে স্তরে আলোচনা চলছে। আপনি জানেন যে ইতিমধ্যে ভাইস চেয়ারম্যানদের সাথে আলোচনা হয়েছে, উপদেষ্টাদের সাথে আলোচনা হয়েছে, তারপরে সম্পাদক মন্ডলীর সাথে আলোচনা হয়েছে, পেশাজীবীদের সাথে আলোচনা হয়েছে, জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে, সাংগঠনিক সম্পাদকদের সাথে আলোচনা হয়েছে, চলছে আলোচনা, এখনো আলোচনার পর্যায়ে আছে এখন। জি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, তার মানে এখনো কিছুই জানতে পারলাম না। জনাব হাসানুল হক ইনু এমপি, আপনার কাছ থেকে যথাসময়ে জানবেন। জি জি ধন্যবাদ আপনাকে। জনাব হাসানুল হক ইনু এমপি, আপনার কাছ থেকেও একটু জানতে চাই 14 দলীয় জোটের কি অবস্থা, এবং আসলে 14 দলীয় জোটেও কয়টি দল আছে, সক্রিয় আছে, এবং জোট আসলে কতটা সক্রিয়? ধন্যবাদ।
14 দলীয় জোট গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে সক্রিয়ই আছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে 14 দলীয় জোট একসঙ্গে নির্বাচন করেছে, একসঙ্গে সরকার গঠনের এই নীতিতে এখনো চলছে। সুতরাং 14 দলীয় জোট বর্তমানে আমরা যে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার চলছে 18 সাল থেকে, সেই সরকারের আমরা অংশীজন এবং আমরা এই সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। তৃতীয় কথা যেটা হচ্ছে যে 14 দলীয় জোট গঠন হয়েছিল কিছুটা রাজনৈতিক লক্ষ্য নিয়ে, এবং সেই রাজনীতির মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তান পন্থা সামরিক তন্ত্র থেকে বাংলাদেশকে উদ্ধার করে বাংলাদেশকে বাংলাদেশের পথে পরিচালিত করার জন্য এবং বাংলাদেশকে অসাম্প্রদায়িক ধারায় ফিরিয়ে আনার জন্য। এবং সেই লক্ষ্যে আমরা যে জোটটা তৈরি করেছিলাম, সেই জোটের একটা পর্যায়ে যখন আমরা নির্বাচনের মুখোমুখি হলাম, তখন আমরা একসঙ্গে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলাম 9 সালে। তারপর থেকে 96 সাল, 18 সাল, 14 সাল, 18 সাল আমরা ধারাবাহিকভাবে 3টি নির্বাচন জোটবদ্ধভাবেই করেছি। সুতরাং বর্তমানে শেখ হাসিনার সরকারটা 14 দলের ঐক্যমতের সমর্থিত এবং নির্বাচিত সরকার গেল। এখন এই অবস্থায় আমরা মনে করি যে আমরা জোট করোনা কালের যে 19 মাস 20 মাস গেল, সমগ্র রাজনৈতিক দল স্থবিরতায় ভুগেছে এবং নিষ্ক্রিয় হতে বাধ্য হয়েছে। 14 দলও এই অবস্থায় অন্য দলের মতনই, জোটের মতনই আমরা যতটুকু সাধ্য ততটুকু ঘরোয়া ভাবে অথবা ভার্চুয়ালি আমাদের দলের 14 দলের কাজকর্ম পরিচালনা করা হয়েছে। মনে রাখতে হবে 14 দলের মূলত যে রাজনৈতিক লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী করোনা কালেই যখন বাংলাদেশের অস্তিত্বের উপরে আক্রমণ পরিচালনা করলো হেফাজতিরা, সাম্প্রদায়িক জঙ্গিবাদীরা, এবং দুর্ভাগ্যজনকভাবে বিএনপি নীরবতার মধ্য দিয়ে সমর্থন দিল, তখন কিন্তু 14 দলীয় জোট এই করোনা কালেই সেই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলা করার ভূমিকা রেখেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন উড়িয়ে দিয়ে বুড়িগঙ্গায় ডুবিয়ে দেওয়ার হুমকি দিল, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সমগ্র স্থাপত্য শিল্পের উপরে যখন আক্রমণ পরিচালনা করলো, তখনও 14 দলীয় জোট ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সুতরাং রাজনৈতিকভাবে 14 দল সক্রিয় আছে। আমরা পরিষ্কার আগেই বলে দিই, সংসদ নির্বাচনে আমরা ঐক্য করেছি, সংসদ নির্বাচনে আমরা একসঙ্গে কাজ করেছি। বাকি 12 বছর কোনোদিনই স্থানীয় সরকার নির্বাচনে আমরা কখনো ঐক্য করিনি। দল যার যার মতন ভূমিকা রেখেছে। সুতরাং 9 সাল থেকে আজ অবধি সকল স্থানীয় সরকার নির্বাচনে জোটের শরিকেরা আলাদা আলাদা ভাবে আমরা অংশগ্রহণ করেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি। আরেকটা জিনিস পরিষ্কার থাকা উচিত, 14 দলের শরিক দল তার যার যার রাজনীতি আছে, যেরকম জাসদ সমাজতন্ত্রে বিশ্বাস করে। সুতরাং ক্ষমতাসীন দলের অথবা শাসক গোষ্ঠীর অথবা সরকারের ত্রুটি বিচ্যুতি যে কোনো বিষয়ে 14 দল অভ্যন্তরে যেরকম সমালোচনা মুখর থাকে, আমরা দলগতভাবেও মুখর থাকি। যেরকম এই মুহূর্তে জাসদ মনে করে যে দুর্নীতির সিন্ডিকেট উন্নয়নের সুফল খেয়ে ফেলছে এবং বাংলাদেশে একটা দলবাজি, গুন্ডাবাজির গুন্ডাতন্ত্র একটা প্রসার ঘটেছে, যা গণতন্ত্রের জন্য একটা হুমকি হয়ে দেখা দিচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। একই সঙ্গে উন্নয়নের বিস্ময়কর যে অগ্রযাত্রার ভিতরে একটা বৈষম্য দেখা দিচ্ছে। সুতরাং বৈষম্য, গুন্ডাতন্ত্র এবং দুর্নীতির সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা সোচ্চার। তাতে 14 দলের শরিক দলের কোনো অসুবিধা হয় না ও ঐক্যের ভিতরে কোনো প্রভাব পড়ে না। আপাতত এটুকুই বলি। জি, জনাব হাসানুল হক এমপি, যেটি 14 দলের শরিকদের অনেকেই বলছেন, গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য আসছে তাদের, যে 14 দলের শরিকদের গুরুত্ব কমে যাচ্ছে, আওয়ামী লীগ একলা চলো নীতিতে চলছে। এই বিষয়টা তাহলে কি মানে খুব সত্যতা নেই বা ভিত্তি নেই? আমি জানি না 14 দলের শরিকরা মানে কিভাবে বলেছে যে শরিকদের গুরুত্ব কমে যাচ্ছে। এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে যে রাষ্ট্রের বিরুদ্ধে যারা রাজনীতি করে তাদের মোকাবেলার প্রশ্নে, যুদ্ধ অপরাধীদের ব্যাপারে, সাম্প্রদায়িক শক্তির ব্যাপারে, জঙ্গি সন্ত্রাসের ব্যাপারে, তেতুল হুজুরদের ব্যাপারে 14 দল তো সবসময় আলোচনার ভিত্তিতে ভূমিকা রাখছে। সুতরাং 14 দলের শরিকদের গুরুত্ব কমে যাচ্ছে,
আমি এটা মনে করি না। কেউ যদি মনে করেন কোন শরিক দল যে মন্ত্রিসভায় থাকা না থাকার ভিত্তিতে যদি গুরুত্বের মাপা হয় তাহলে অন্য কথা। আমি জাসদ আমরা কখনো মন্ত্রিসভায় থাকা না থাকায় বা সংসদে সিট পেলাম কটা সিট পেলাম না সেই মাপকাঠিতে কখনো 14 দলকে মাপিনি আমরা। জি, জনাব হাসানুল হকেনু, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে এটিও জিজ্ঞাসা করবো, জানতে চাইবো যে পরের নির্বাচনে কি এরকম জোটবদ্ধভাবেই যাবার পরিকল্পনা আছে নাকি কি পরিকল্পনা, নিশ্চয়ই আপনি বলবেন। আমি জনাব কমরেড খালেকুজ্জামান, আপনার কাছ থেকে একটু শুনি যে আপনারা বাম যে জোট গঠন করলেন, বাম গণতান্ত্রিক জোট, আপনার উদ্যোগেই মূলত একরকম এই জোটটি গঠিত হলো। সেই জোটের কি অবস্থা, কি করলো সেই জোট? একাদশ সংসদ নির্বাচন এর আগে গঠিত হয়ে এখন পর্যন্ত কি করলো, কতটা সক্রিয়? হিন্দু সম্প্রদায়ভুক্ত সকল নাগরিক ভাই বোনদের শারদীয় শুভেচ্ছা। আজকে আপনি সঞ্চালক সহ বন্ধু প্রতিম আলোচক, তাদেরকে অভিনন্দন। এখন যে বিষয়টা বলছেন, আমাদের জোট 9টা দলের, এবং সেখানে আমাদের দল আমরা শরিক মাত্র। এখন যেটা বলছেন যে অন্য কোনো বড় শক্তি বা কোনো মহাজনের পাল্লা বাটখারা দিয়ে আমরা জোট মাপি না, সেই জন্য জোটের ওজন কমলো না বাড়লো সেই প্রশ্ন অপ্রাসঙ্গিক। এখন দেশে যেটা আছে, ভোটের রাজনীতি, জোটের রাজনীতি, হালুয়া রুটি ভাগাভাগির রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্ম বাণিজ্যের রাজনীতি, নির্বংশীকরণ আর নিঃশেষীকরণের যে টেনে চলা গদি রক্ষা এবং গদি দখলের রাজনীতি, শাসক শ্রেণীভুক্তদের মধ্যে কে কাটছে, কত বেশি খারাপ তার বাহাসের রাজনীতি, হরেক কিসিমের রাজনীতি চলমান আছে। আমরা আমাদের জোটের পক্ষ থেকে ওই বিতর্কে না গিয়ে একটা প্রথম যে বিশ্লেষণ আমরা হাজির করেছিলাম আগে, যে বিশেষ করে আর্থসামাজিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, আইন ও বিচার ব্যবস্থা, ভোট ব্যবস্থা, প্রশাসন প্রতিষ্ঠান, সামাজিক মনস্তত্ত্ব, জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক সম্বন্ধ সম্পর্ক, পরিবেশ পরিকল্পনা, সব ক্ষেত্রে নানা মাত্রায় ধস নেমেছে। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাব ছিল, বাম গণতান্ত্রিক জোট মনে করে দেশে একটি বিপ্লবী গণ অভ্যুত্থান পরিস্থিতি বিদ্যমান, কিন্তু সে ধরনের প্রগতিবাদী শক্তি ও তার প্রস্তুতি সামর্থ্য অনুপস্থিত। তাই এখন একটা বড় ধরনের একটা সংস্কারের লক্ষ্যে একটা শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা বলেছি, সংসদ নির্বাচন ব্যবস্থাকে বর্তমান পদ্ধতি পরিবর্তন করে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, অর্থাৎ যে দল বা মার্কা যত পার্সেন্ট ভোট পাবে সে অনুপাতে সাংসদ নির্বাচিত হবে। নির্বাচন অনুষ্ঠানটি দল নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনায় অনুষ্ঠান করা, সকলের সঙ্গে মতামতের ভিত্তিতে করা বাঞ্ছনীয়। সকল দল এবং বিশেষজ্ঞ মতামতে নির্বাচন কমিশন আইন করা দরকার। শুধু রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন নয়, সকল নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনকে দিতে হবে এবং নির্বাচন কমিশনকে স্বয়ং সম্পূর্ণ কাঠামোতে দাঁড় করাতে হবে, যাতে প্রশাসনিক নির্ভরতা হ্রাস পায়। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে, নিম্ন আদালতকে নির্বাহী কর্তৃত্ব মুক্ত করা ও উচ্চ আদালতে বিচারক নিয়োগের যথাযোগ্য আইনি মানদণ্ড তৈরি করতে হবে। আমলা প্রশাসনকে কথিত সরকারি কিংবা সরকারি দলের কর্মচারীর বদলে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারীতে অধিষ্ঠিত করতে হবে, অর্থাৎ জনকর্মচারী করার আইনি বিধিবিধান নতুন করে তৈরি করতে হবে, যাতে আমলারা পাওয়ার পার্টি সার্ভেন্ট না হয়ে পাবলিক সার্ভেন্ট হতে পারে। পুলিশ প্রশাসনকে 1861 সালের ব্রিটিশ আমলের লাঠিয়াল বাহিনীর জায়গা থেকে স্বাধীন দেশের গণতান্ত্রিক আইনি দায়িত্ব পালন, জনসেবা ও জনসুরক্ষা দানের বাহিনীতে পরিণত করা যায়। আর দুটো পয়েন্ট আছে খালেকুজ্জামান, এগুলো আপনাদের দাবি বা প্রস্তাবনা, তাই তো? সেই প্রস্তাব বা দাবিগুলো আদায়ের জন্য আপনারা কি করবেন? এই বিপ্লবী গণ অভ্যুত্থান হবার কথা বলছেন, জি, সেটি যদি একটু বলেন। না, আসতেছি, আমি এই পয়েন্টটা শেষ করে ফেলি। তারপর অর্থ ব্যবস্থাকে মুক্তবাজারে লুটপাটের পুঁজিবাদী ধারার বদলে শোষণ লুণ্ঠনমূলক জনকল্যাণকামী অর্থ ব্যবস্থায় রূপান্তরিত করতে হবে। অনুপার্জিত আয়ের সকল পথ বন্ধ করতে হবে, কালো টাকা সাদা করা যাবে না। পাচারকৃত প্রকৃত আয় বহির্ভূত সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, বিদ্যুৎ থেকে ফিরিয়ে আনতে হবে। শিক্ষাকে একমুখী শিক্ষা ব্যবস্থা পরিণত করতে হবে, রাষ্ট্রকে সাম্প্রদায়িক চেহারা মুক্ত করতে হবে। প্রাথমিক থেকে সর্বস্তরের সংস্কৃতি চর্চাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে। প্রশাসনের সকল স্তরে স্থানীয় সরকার স্বায়ত্তশাসিত করে দাঁড় করাতে হবে। এর জন্য আমরা যেটা বলেছি যে সকল বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, প্রকৃত বাণিজ্য করে না, তাহলে মুক্তিযুদ্ধের যে আমাদের ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এবং যে অঙ্গীকার ছিল সাংবিধানিক অঙ্গীকার, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, সেই মুক্তিযুদ্ধের ঘোষণা এবং অঙ্গীকার, সেটার প্রতি সৎ থেকে এবং সেটা বাস্তবায়নের সেই লড়াইয়ের মধ্য দিয়ে যারা আসবেন তাদের একটা ঐক্যবদ্ধ একটা অবস্থান দরকার। যার যার অবস্থান থেকে একটা জনগণকে সাথে নিয়ে একটা আন্দোলনের শক্তি গড়ে তোলা দরকার। জি,
কমরেড খালেকুজ্জামান, কিন্তু এই দরকারের জন্য আপনারা বিভিন্ন বাম দলকে বা সংগঠনকে আরো প্রস্তাব করেছেন, আলোচনা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে, তারপরে খুব একটা সাড়া পাওয়া যায় না কেন? সাড়া নাই তা না, সেটা হলো যে শক্তি সামর্থ্যের সমস্যা আছে, একটা সময় বিবেচনা পার্থক্য আছে, আবার সে কি প্রক্রিয়াতে কি পদ্ধতিতে সেটা এখন কিভাবে অগ্রসর হবে সেটা নিয়ে নানা ধরনের মতামত আছে। ফলে অপর বাম শক্তি সমূহ, এমনকি যারা গণতান্ত্রিক, যেটা আমি আগে বললাম, যারা সত্যিকার অর্থে এখানে যে ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি নয়, একটা জনগণের ক্ষমতায়ন, কোন দল বা গোষ্ঠীর ক্ষমতায়নের পরিবর্তে জনগণের ক্ষমতায়নের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে যে সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল বাম শক্তিগুলি থাকবে, সবাই মিলে একটা অবস্থানে দাঁড়ানোর আহ্বান আমরা রেখেছি। জি, ধন্যবাদ জনাব কমরেড খালেকুজ্জামান। আমি জনাব হাসানুল হক এমপি, বিরতিতে যাবার আগে একটা প্রসঙ্গ একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে 20 দলীয় জোটের যে অবস্থান, শরিকদের অনেকেই অভিযোগ করছেন যে আওয়ামী লীগ এই জোটের শরিকদের নানা রকম হুমকি ধামকি দিচ্ছে বা প্রলোভন দেখিয়ে সেখান থেকে সরিয়ে নিচ্ছে। এই বিষয়ে কি বলবেন? এবং যেটি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছিলেন যে জোট থাকবে কি না থাকবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সেখানে এরকম একটা অভিযোগও আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কি বলবেন জনাব হাসানুল হক? আমি এক কথাই বলি, 20 দলীয় জোটের যারা শরিক তারা আজ পর্যন্ত প্রকাশ্য কোনো বিবৃতির মধ্য দিয়ে এরকম কেউ বলেননি যে আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউ তাদের মানে ধমক দিয়ে, ভয় দেখিয়ে 20 দলীয় জোট থেকে বেরিয়ে আসার জন্য চাপ দিয়েছে। আমি যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন প্রায় শুনতাম যে রাতের অন্ধকারে নাকি চাপ গণমাধ্যমের মালিকদের উপরে, সম্পাদকদের উপরে আসে আর কি। আমি প্রকাশ্যে তাদেরকে মিটিং এ ডেকে বলেছিলাম, প্রথম শুরু করে সবাইকেই, পুরো মালিক পক্ষ এবং সম্পাদকদেরকে, আপনারা কে চাপ প্রয়োগ করে তার নামটা বলবেন, কোন সংস্থা করছে আমাকে লিখিত অভিযোগ দেন, প্রকাশ্য না দেন, আপনি এমনিও আমাকে চিঠি দেন, আমি কালকে এর ব্যবস্থা করব। আজ পর্যন্ত কেউ চিঠি দেয়নি। কিন্তু তো আমার কথা, আমি ওই বিতর্কে যাচ্ছি না। 20 দলীয় জোটের কোন শরিক তারা 20 দলীয় ঢুকছে, যাচ্ছে, বেরোচ্ছে, এটা কি তাদের নীতিগত অবস্থান অথবা সুবিধাগত অবস্থান, সেখানে আমি প্রশ্ন করতে চাই না। সুতরাং 20 দলীয় জোট থেকে কেউ যদি বেরিয়ে যায় তাতে আমি যেরকম হাততালি দিই না, আর 20 দলীয় জোটে যদি 2 জন ঢোকে তাতেও আমি হাততালি দিই না। কারণ 20 দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছে বিএনপি, বড় দল, এবং তারা কি রাজনীতি করছে সেটা আমার জানা আছে, আমাদের দেশবাসীর জানা আছে। সুতরাং বিএনপির নেতৃত্বে এবং জামাতের সহযোগিতায় যারা শরিক হচ্ছে, কেন শরিক হচ্ছেন আর কেন বেরিয়ে যাচ্ছেন তারাই ব্যাখ্যা দিবেন। তবে সরকারের তরফ থেকে 20 দলীয় জোটের শরিককে 14 দলে ঢোকানোর কোনো ইচ্ছা আমাদের নাই। স্পষ্ট জনাব হাসানুল হক এমপি, ধন্যবাদ আপনাকে। একটা বিরতিতে যাই, বিরতির পরে ফিরে এসে আরো প্রশ্ন আছে, কথা হবে। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন আগের অংশে বলছিলেন যে জোট সহ বিভিন্ন সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত হবে এবং তখন আমরা জানতে পারবো। কিন্তু যেটি যে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট যেমন দেখছি আমরা এরকম ভাঙছে, জাতীয় ঐক্যফ্রন্ট ভাঙছে, কিন্তু বিএনপি মহাসচিব তো বলছেন যে বৃহত্তর ঐক্য, আন্দোলনের জন্য বৃহত্তর ঐক্য প্রয়োজন। যদি এরকম জোট ভাঙে তাহলে কাদের সাথে আসলে ঐক্য করবেন আপনারা? আমাদের, আমরা বলি নাই যে এখন কাদের সাথে ঐক্য করব কি করব না, সেটা সময়ের ব্যাপার। এখন বিষয়টি হচ্ছে যে আমরা এখন চিন্তা করছি যে একটি বা নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং একটি নির্বাচনকালীন সরকারের ব্যবস্থাটা কি হবে। আপনি দেখেন, আমরা কিন্তু এই কয়েকদিন পর্যন্ত বলেই আসছি যে আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, জনগণের যে অধিকার, ভোটের অধিকার, এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারাই আসবে না কেন তাদের সাথে যুগপৎ আন্দোলন হবে। এটা কিন্তু আমরা বলে আসছি এবং আমাদের দল বলে আসছে। এখন কথাটা হচ্ছে, দেখেন আপনি শুনেছেন এই কয়েকদিন বা 2-4 দিন পূর্বে বা আমাদের আইনমন্ত্রী সাহেব বলছেন যে এখন সময় নেই আইন করার, পরবর্তীতে আইন করবেন। এখন আমি বলি, আমাদের সরকার সহ আপনার গত 50 বছরের পরেও আজকে শুনতে হচ্ছে যে নির্বাচন কমিশন, ইনু ভাই এখানে আছেন তিনিও শুনবেন যে 50 বছর পরে এখন শুনতে হচ্ছে
যে আমাদের যে নির্বাচন কমিশন গঠন করার একটা আইন, সেই আইনটি আমরা করতে পারি নাই, এবং এটা বিএনপিও পারে নাই, জাতীয় পার্টিও পারে নাই, এবং এই আওয়ামী লীগ 3টি বার ক্ষমতায় পারে নাই। এখন বলছেন যে এই নির্বাচনের পরে আপনার সেটা তারা করবেন, সময় নাই। আরে এইটা করার সময় নাই, কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেলেন, যখন এই কি বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির স্বাক্ষরের আগে পার্লামেন্টে পাশ হয়ে গেল যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, সেটা পাশ হয়ে গেল মানে রাতারাতির মধ্যে। আর এখন এত সময় থাকা সত্ত্বেও বলে যে এটা করার সময় নাই। সুতরাং বিএনপি এখন বা আপনার কে জোটে থাকবে কে থাকবে না, তার চাইতে বড় জিনিস হচ্ছে বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, এবং যে ভোটের অধিকার, যে মানুষ যে ভোট দিতে পারে না বিগত দিনে নির্বাচনে, সেইটা তারা এখন ফিরিয়ে আনতে চায়। সেই জন্য এই আন্দোলনে যারা শরীক হবে তারাই এই বিএনপির। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, দুটো প্রশ্ন হলো যে একটা বলছেন যে আইন করার সময় পাচ্ছে না, অ্যাডভোকেট জয়নুল আবেদীন আইন করার সময় পাচ্ছে না, সরকার এটির সমালোচনা করছেন, মানে আইন করলে কি আপনারা মেনে নেবেন সেই আইনের অধীনে নির্বাচন কমিশন, এবং তারপর যদি সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা যদি উপেক্ষিত থাকে, তাতে কি আপনারা মেনে নেবেন? আইনটা করুক না, আইনটা করুক না। আইন করতে হলে সেখানে দেখেন বিভিন্ন দেশে আইন আছে, আমাদের এই ভারতেও আইন আছে, নির্বাচন কমিশন শক্তিশালী। আর আমাদের এখানে কি করতে হয়, কিছু হলে টিএনওকে ফোন করতে হয়, কিছু হলে পারমিশন নিতে হয় আপনার ওই এসপির কাছ থেকে, পারমিশন নিতে হয় পুলিশের, এমনকি ওসির কাছ থেকে পারমিশন নিতে হয় নির্বাচনের সময় আপনার এই মিটিং করার জন্য। আপনার আর পার্শ্ববর্তী কান্ট্রিতে নির্বাচন কমিশন যে কোনো সময় একজন ক্যান্ডিডেটের বাতিল করে দিতে পারে। আর এখানে যারা সরকারে থাকে তাদের ফরমাইশি বা আদেশের উপরে নির্ভর করতে হয় সবকিছু। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এই অভিযোগগুলো আপনাদের স্পষ্ট হচ্ছে, কিন্তু যে প্রশ্নটি করছিলাম, আইনের তো বিভিন্ন রকম বিষয় রয়েছে, সেইগুলো বিচার বিশ্লেষণ করেই তখন আমরা মত দেব। তারপরেও আমরা বলি যে সংবিধান যেহেতু আইন করার কথা বলেছেন, এবং সেই আইনটা করতে অসুবিধাটা কোথায়? জি, মানে তবুও স্পষ্ট হলাম না যে আইন করলে আপনারা সেই আইনের অধীনে নির্বাচন কমিশন হলে নির্বাচনে যাবেন কিনা, তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি বাদ রেখেও। আমি দেখব যে সেই আইনটা কিভাবে হয়। আচ্ছা, সবই তাহলে সময়ের ব্যাপার। বিএনপি তার মানে এখনো কোনো সিদ্ধান্তে নেই, নির্বাচনের প্রভাব ফেলা হয় না প্রভাব মুক্ত থাকে নির্বাচন কমিশন। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয়, আপনি আন্দোলনের কথা যেটি বলছিলেন, নির্বাচন কমিশন অথচ তার কোনো মেরুদণ্ড নাই। জি, আন্দোলনের কথা বলছিলেন যুগপৎ আন্দোলনের কথা। আগের বারে যখন জোট ছিল, আপনাদের নেতারা মানে সক্রিয় ছিলেন, প্রধান নেতা রাজনীতিতে সক্রিয় ছিলেন। এখন যেটি প্রধান নেতা একরকম নিষ্ক্রিয় আছেন, তিনি কারাদণ্ডে দণ্ডিত আছেন। দ্বিতীয় যে নেতা আছেন আপনাদের তারেক রহমান, তিনিও পলাতক অবস্থায় দেশের বাইরে অবস্থান করছেন। এই অবস্থায় কি জোট ছাড়া ওই মানে সেই বা যদি বলি দুটি জোটের মধ্যে রয়েছে, সেগুলো ছাড়া কি বিএনপি আন্দোলনে খুব সফল হবে? অপেক্ষা করেন। তার কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখনো কিন্তু দুই নেতা আমাদের জেলে, তারপরে একজন বিদেশের আমাদের নেত্রীকে রাজনৈতিক ভাবে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে। তারপরেও কিন্তু এই দল এখনো জি, অপেক্ষা করতে হবে। জি, স্পষ্ট, মানে সব সিদ্ধান্তই জানতে হলে অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে বিএনপির কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারছি না। জনাব হাসানুল হক ইনু এমপি, আপনার কাছ থেকে কি সিদ্ধান্ত? এই মুহূর্তে একটাই সিদ্ধান্ত, নির্বাচনকালীন সরকার এবং আপনার এই সংবিধান মোতাবেক নির্বাচন কমিশন আইন করে নির্বাচন কমিশন গঠন করা, এই সমস্ত সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করার আপনাকে ধন্যবাদ। জনাব হাসানুল হক ইনু এমপি, আপনার কাছ থেকেও একটু জানতে চাই, আপনি বলছিলেন আগের অংশে যে একলা চলো নীতি, সেটির বিষয়ে কি ভিত্তি আছে কিনা আপনি সেই বিষয়ে বলছেন না কিছু। আপনি যেই একাদশ সংসদ নির্বাচনের আগে, সেটি 2017-র কথা, আপনি কুষ্টিয়ায় একটা জনসভায় বলেছিলেন যে আওয়ামী লীগ 80 পয়সা আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন, ইনু মিলে 1 টাকা হয়, আমরা যদি না থাকি তাহলে ফ্যা করে ঘুরে বেড়াবেন, 1000 বছরেও ক্ষমতার মুখ দেখতে পারবেন না। এখনো কি সেই অবস্থাটা আছে বলে মনে করেন রাজনীতিতে? সেই অবস্থা এখনো আছে? জোটের রাজনীতি মানেই হচ্ছে যে সবাই মিলে 1 টাকা করা,
সুতরাং আওয়ামী লীগ মনে করছেন যে তারা তারা 1 টাকা না, তারা হয় 99 টাকা, না হলে 95 টাকা, না হলে 90 টাকা। আর একেবারে কমে কমে বললাম যে ঠিক আছে, জাতীয় পার্টি, মেনন ভাই, দিলীপ বড়ুয়া, জাসদ, আমরা 1 টাকা। কিন্তু যতক্ষণ আওয়ামী লীগ আমাদের সঙ্গে আছে, তাহলে এই 1 টাকার এই এক টাকার দরকার আছে। আর আমরা যদি মনে করি যে 1 টাকা দিয়ে আমরা জামাত মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ কিনতে পারবো, তাহলে আমরা 99 টাকার মালিক আওয়ামী লীগের সঙ্গে আমরা ঐক্যে থাকবো। আর আওয়ামী লীগও যদি মনে করেন যে 99 টাকা দিয়ে বিএনপি জামাত সাম্প্রদায়িক হেফাজত মুক্ত বাংলাদেশ তৈরি করতে পারবে না, তাহলে ওই 1 টাকা তারাও রেখে দিবে। সুতরাং আমি ওই কথাতে এখনো আছি। 2, এখন আপনি যেটা বলেছেন যে জোটের রাজনীতি কেন করে, প্রয়োজনে করে। বিএনপি যদি একা পারতো তাহলে তো একাই করতো, তাহলে 20 দলীয় জোট কেন করতো? বিএনপি যদি একাই পারতো তাহলে 1 সালে জামাতের সাহায্য নিত না। বিএনপি যদি একাই পারতো জামাতের সঙ্গে প্রকাশ্য ঐক্য করে সরকার গঠন করে নিজামী এবং মুজাহিদি, যাদের ফাঁসি হয়ে গিয়েছে যুদ্ধ অপরাধের জন্য, তাদের মন্ত্রী বানাতো না। সুতরাং তারা মনে করেছে একা পাচ্ছে না বলে জামাতের সাহায্য নিয়েছে। আর জামাতও মনে করেছে যে অর্কিডের মতন যে বিএনপির ঘাড়ে না চড়লে তারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে না। সুতরাং তারা বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে। এবং জামাত খুব ভালো করে জানে যে বিএনপির নেতা নেত্রী কেউই এই ধর্মভিত্তিক সমাজ তৈরি করতে চায় না, ধর্মভিত্তিক সমাজ তৈরি করতে চায় না। সুতরাং তারা একটা আধুনিক পার্টি, সেই আধুনিক পার্টির সঙ্গে হাত মিলিয়েছে রাজনৈতিক মোল্লারা। সুতরাং রাজনৈতিক মোল্লারা কতটুকু সুবিধাবাদী দেখেছেন। সুতরাং এটা আমি ওই বিতর্কে যাচ্ছি না। জোটের রাজনীতিতে 1 টাকার মালিক হন আর 99 টাকার মালিক হন, যতক্ষণ আপনি মনে করবেন 1 টাকার দরকার আছে ততদিন থাকবে, যেদিন মনে করবেন না সেদিন থাকবে না। সেদিন আমি চেষ্টা করলেও রাখতে পারবো না। কিন্তু জনাব হাসানুল হক এনু এমপি, আপনাকে ধন্যবাদ। আমার একটা বিরতির সময় হয়ে গেছে। কমরেড খালিকুজ্জামান, আপনার কাছে প্রশ্নটা করে বিরতিতে যাই, ফিরে এসে শুনবো যে আপনি বলছিলেন বিপ্লবী গণ অভ্যুত্থানের প্রয়োজন এখন, বা সেই সময় এসেছে। বিএনপি বরাবরই আপনাদের বা বাম জোটগুলোর প্রতি, বাম দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে ঐক্যের, কিন্তু সেখানেও বিএনপি খুব একটা সাড়া পায় না। কেন আপনারা সাড়া দেন না, সেই প্রশ্নটিও একটু জানতে চাই। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। কমরেড খালিকুজ্জামান, যে প্রশ্নটি করছিলাম যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের কথা বিএনপিও বলছে এবং বিভিন্ন সময় বাম জোটগুলোর কাছে বিএনপি অ্যাপ্রোচ করছে জোটবদ্ধ বা যুগপথ আন্দোলনের কথা, কিন্তু বাম দলগুলো সাড়া দেয় না কেন? আমরা একে অপরের ডাকে সাড়া না দিয়ে সবাই মিলে জনগণের ডাকে আমরা সাড়া দেওয়ার জন্য যেন প্রস্তুত থাকি। যার যার অবস্থান থেকে জনগণের কাছে পরিষ্কার করি আমরা কি চাই। জনগণ যতটা কাতারবন্দি হবে ততটাই আন্দোলনের শক্তির মেলবন্ধন ঘটবে, এটা আমরা মনে করি। ফলে আমরা সাড়া দিতেছি না বা এই বিষয়টা তা না, আমরা বারবার বলছি যে জনগণের কাছে আমরা যার যার অবস্থান থেকে আমরা আমাদের পরিষ্কার করি কি চাই। একটা কথা ধরেন, যেমন আমাদের যে বিশেষ করে সংবিধানে আমাদের প্রথম বলা ছিল স্বাধীনতার পরে যে ব্রিটিশ এবং পাকিস্তানি উপনিবেশিক আমলে যত কালা কানুন আমাদের মৌলিক অধিকারের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সমস্ত আইন বাতিল হয়ে যাবে, এবং স্বাধীন বাংলাদেশে এমন কোন আইন পাশ করা যাবে না যেটা মৌলিক অধিকারের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এখন এখানে তো আমাদের ভাই আছেন জয়নুল আবেদিন ভাই, উনি আমার চেয়ে অনেক বেশি জানেন, কিন্তু খেয়াল করে দেখেন যে দ্বিতীয় সংশোধনী করে আপনি বললেন কি পার্লামেন্টে যদি 2/3 মেজরিটি থাকে, তারা যদি এমন আইন করে মৌলিক অধিকারের বিরুদ্ধেও যায় তাহলে সেটা বলবৎ থাকবে। এর চেয়ে জঘন্য কোনো কিছু আছে? তাহলে সেটা এখন আছে, এটা বাতিলের কথা বলেন না ক্ষমতা, তাহলে কি আপনি কি করবেন? এখন এর ফলে সেটার কারণে আপনি যে বিশেষ ক্ষমতা আইন সব আমলেই আছে, এগুলো হয় না। তাহলে এখন যেটা হয় যে আইনের কথাও আমরা বেশি এই জন্য বলি না, জনগণের মতামতের কথা কেন বলি? কারণ ছুরি কিন্তু সার্জনের হাতেও থাকে, ডাকাতের হাতেও থাকে। ওই ছুরি জীবন রক্ষা করে একদিকে, আর দিকে জীবন বিপন্ন করে। তাহলে এখন আমরা শাসক গোষ্ঠীর হাতে ছেড়ে দিলে আমরা দেখি যে সে আইনটা জনগণের কথা বলে জনগণের গলা কাটার কাজে ব্যবহৃত হয়। তো ফলে সেই জন্য একটা উদাহরণটা বলি, আপনার বোধহয় সময় বেশি হবে না। কারণ একটা জনগণ যদি সে তৈরি না হয়, খেয়াল করে দেখেন আমেরিকাতে একজন কালো প্রেসিডেন্ট হয়েছিল বারাক ওবামা, কিন্তু বর্ণবাদ থেকে আমেরিকাকে মুক্ত করা যায় নাই। ভারতে একজন মুসলমান প্রেসিডেন্ট হয়েছিল, কিন্তু হিন্দুত্ববাদের হাত থেকে ভারতকে রক্ষা করা যায় নাই। এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। ফলে এখানে শুধু ক্ষমতা পালাবদল, কিন্তু আসলে জনগণের মধ্যে কি অবস্থা হবে,
ব্যাপক গণআয়তনে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক বিধিবিধান, আইন কানুন, এই সমস্ত কিছু সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এখানে যেহেতু বেশি সময় হবে না, ফলে সেই ব্যাপারে আমি যে কথাটা বলতে চাই, ইনু ভাই যেটা বলছেন যে গুন্ডাতন্ত্র, বৈষম্য, দুর্নীতি এগুলির ব্যাপারে এটা সদিচ্ছার কথা ব্যক্ত করেছেন, কিন্তু পুঁজিবাদী মুক্তবাজারি লুটপাটের এই নীতি বহাল রেখে কি সম্ভব? এবং এর মধ্যে যেটা আছে সেটা হলো আজকে যে বিশেষ করে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী দুনিয়ায় গণতন্ত্র মুছে গেছে প্রায়, তারপরে তারা নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর এটাকে গণতন্ত্র বলে চালায়। আমাদের তো সেই অবস্থাও নাই, আমরা এখন নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তরের জায়গায় যেতে পারছি না। ফলে এই যে অবস্থা, এই সংকট, যদি আমরা ওই বিপ্লবের কথা বলছি, বিপ্লবী পরিস্থিতি করার মতো আমাদের সঙ্গতি নাই, কিন্তু যে বড় ধরনের সংস্কার যদি না করেন, যা চলছে সেইভাবে চলতে গেলে এমন পরিস্থিতির সামনে আমরা গিয়ে পড়বো, এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সামনে গিয়ে পড়বো যেটা সামাল দেওয়া খুব কঠিন হবে। অনেক ধন্যবাদ কমরেড খালিকুজ্জামান। বিভিন্ন সময় জনদাবি নিয়ে আপনারা কথা বলেন, গঠনমূলক কথা বলেন, কিন্তু মানে ভোটের রাজনীতি সেরকম সাফল্য পান না কেন, সেই প্রশ্নটি করতে পারলে ভালো হতো। এই সময় খুব একটা সময় পাচ্ছি না, পারলে যদি ঘুরে আসতে পারি, মনে হয় পারবো না। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছ থেকেও একটু এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম। আপনি বলছিলেন সবই সিদ্ধান্ত পরবর্তীতে হবে, আমরা পরবর্তীতে জানতে পারবো, সেটি আন্দোলন থেকে শুরু করে জোটের রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো। কিন্তু আমরা না হয় অপেক্ষা করলাম, আন্দোলনের রূপরেখাটা কি হবে সেটাকে আপনারা মানে দলের ভিতরে নেতাকর্মীরা জানতে পারছেন যে কি হবে আন্দোলন? আনমিউট করে বলবেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আনমিউট করতে হবে আপনাকে। আমি শুনতে পাচ্ছি না। আপনি ওটা ঠিক করেন না। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আপনি কি, আমার সময়ও খুব কম যদিও। শুনতে পাচ্ছেন? জি, এখন পাচ্ছি, বলুন। আমি আগেই বলেছি। হ্যাঁ, এখন শোনা যায় স্পষ্ট? আচ্ছা, তো আমি আগেই বলেছি যে আমরা ভোটের অধিকার যে চলে গিয়েছে, সেই ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনার জন্য যে যুগপৎ আন্দোলন করতে চাই এবং সেখানে জনগণকে সম্পৃক্ত করতে চাই। কমরেড খালিকুজ্জামান ভাই সঠিকভাবেই বলেছেন যে তাদের অবস্থান থেকে তারা জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন, আমাদের অবস্থান থেকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি। ইনু ভাই কিন্তু একটা বই যে ওই 1 টাকা বা 99 টাকার কথা বলেছেন, তাদের দলের 14 দলের আর এক নেতা কিন্তু বলেছেন যে আমি খোদার কসম করে বলছি যে এই নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই। তারপরে আবার বোধহয় প্রধানমন্ত্রী চাপ চুপ দেওয়ার পরে আবার বোধহয় সে বলছে যে আমি এইভাবে বলি না, ওইভাবে বলি নাই। কিন্তু প্রকৃতপক্ষে ভোটের অধিকার আসলে মানুষ হারিয়ে ফেলেছে। এখন এমনকি এই ইউনিয়ন পরিষদেও আপনি দেখবেন যে মানুষ ঠিকভাবে ভোট দিতে পারে নাই, কারণ ভোট দিতে গেলে সেটা ধরে নিয়ে গিয়ে মানে আর এক জায়গায় ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এখন প্রথম কাজ হচ্ছে, আসলে আমরা যেটা চাই সেটা হলো ক্ষমতার পরিবর্তনই না, কথাটা হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সে অধিকার প্রতিষ্ঠা করতে হলে পরে জনগণকে সম্পৃক্ত করতে হবে। কি খালিকুজ্জামান ভাইরা আসলো কি না আসলো, বা ওই অন্য কেউ থাকলো কি না থাকলো, সেটা আমাদের কাছে বড় জিনিসটা এখন। তার কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আপনি দেখবেন যে সরকারি দলের নেতা মন্ত্রী সকলে প্রথমেই উঠে আপনার বিএনপি কে 3টে গালি দিয়ে তারপর বক্তব্য শুরু করেন। কাজেই বিএনপি যে একটা বৃহৎ রাজনৈতিক গণতান্ত্রিক দল, এইটা মানে সর্বজন স্বীকৃত। ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আন্দোলনের রূপরেখাটা জানতে চাইছিলাম, সেটি সম্পর্কে বুঝলাম না। আমি জনাব হাসানুল হক ইনু এমপি 1 মিনিট সময় পাবো। 1 মিনিট সময় আমি জনাব হাসানুল হক ইনু এমপি আপনার কাছ থেকে শুনতে চাই যে নির্বাচন নিয়ে আপনাদের জোটের মধ্যে আলোচনা আছে কিনা। কারণ সেদিন আমার অনুষ্ঠানে জাসদের একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলছিলেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হাস্যরসে পরিণত হয়েছে। যাই হোক, নির্বাচন, সংসদীয় নির্বাচনের হবে 2.5 বছর পরে। এই মুহূর্তে নির্বাচন নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমি জয়নুল আবেদিন সাহেবদের বা বিএনপির যে বক্তব্য সূত্র ধরে বলতে চাচ্ছি যে আপনি একটি নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার চান, আপনারা দয়া করে একটা রূপরেখা দিবেন। 2, আপনারা একবারের জন্য চান না, বারবার অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার চান। আর নির্বাচন কমিশন গঠন করার জন্য এত ভালো আইনি কাঠামো চাচ্ছেন, আমিও চাই। আইনি কাঠামোর একটা রূপরেখা, এত বড় দল
আপনার এত উকিল আছেন, আপনার একটা আইনি কাঠামো জনগণের সামনে হাজির করেন না কেন খসড়া হিসাবে? সুতরাং আসল কথা হচ্ছে নির্বাচন চান নাকি অস্বাভাবিক সরকার চান, মানে সেটি স্পষ্ট করবার আহ্বান জানাচ্ছেন জনাব হাসানুল হক ইনু। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কমরেড খালিকুজ্জামান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় রাজকাহন থেকে।